আবার স্বাগত জানাচ্ছি 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনন। দর্শক, এই মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। আজকে আমরা দেখলাম যে 1,000 কোটি টাকার নিচে লেনদেন নেমে এসেছে। তো আমরা আজকে সারাদিনের লেনদেন নিয়ে কথা বলবো এবং সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে শেয়ার বাজারে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। এজন্য আমাদের সাথে রয়েছেন এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইন। ব্যারিস্টার রেদওয়ান হোসেন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি রনন, আপনাকেও আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। আপনি তো বিমা খাতের প্রতিনিধিত্ব করছেন এবং আমরা দেখলাম যে গতকালকে আজকে মিলিয়ে 10%-এরও বেশি আসলে আমরা দেখলাম যে ইন্ডেক্সে, মানে এই ইন্ডেক্সের বিমা ইন্ডেক্সে একটা কারেকশন হয়ে গেল। কিভাবে দেখছেন? আমরা জানি যে প্রস্তাবিত যে মার্জিন রুলের ইস্যু, সেটির একটা প্রভাব আমরা বুঝতে পারছি। আপনার কাছ থেকে একটু পর্যবেক্ষণ জানতে চাই। জি, বিমা রিপ্রেজেন্ট করতে বলতে আসলে আমি বিমা সেক্টরের সাথে জড়িত। আমাদের এনএলআই সিকিউরিটিজ ইজ এ সাবসিডিয়ারি অফ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং আমি সাধারণ বিমা খাতেও জড়িত আছি। তো আসলে যে মার্কেটের যে আমরা যে নেগেটিভিটিটা দেখছি, এটা আসলে প্রথমত আমি বলতে চাই ইটস এ ন্যাচারাল প্রসেস অফ কারেকশন। মার্কেট অনেকদিন ধরে ইন্ডেক্স একটা পজিটিভ দিকে মুভ করছিল, তো স্বাভাবিকভাবেই আপনার ইন্ডেক্সের একটা কারেকশনের প্রয়োজন ছিল। এখন যদি বিমা সেক্টর যেটা বলছেন, ইন্স্যুরেন্স সেক্টর, স্পেশালি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে আমরা আমার মনে হয় বুধবার থেকেই আমরা প্রফিট টেকিং দেখেছি। কিন্তু গতকালকে এবং আজকের যে মুভমেন্ট আমি দেখলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে, আমার কাছে মনে হয়েছে এটা কারেকশনের থেকে বেশি একটা প্যানিক কাজ করেছে। এবং এটা মূলত গতকালকে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের এসিসি একটি নতুন মার্জিন রুলের খসড়া জনমত যাচাইয়ের জন্য দিয়েছেন। ওটারই একটা আসলে ইম্প্যাক্ট পড়েছে আর কি মার্কেটে। আচ্ছা আচ্ছা, তো আসলে যে প্রস্তাবনা রাখা হয়েছে 2 সপ্তাহের জন্য রাখা হয়েছে, তো 2 সপ্তাহের মধ্যে প্রস্তাবনাগুলো আসবে, সেখান থেকে আসলে আইন আকারে আসবে। তো আলটিমেটলি আমরা একটু জানতে চাচ্ছি কোন ইস্যুগুলোকে আসলে আপনারা একটু বড় করে দেখছেন, আসলে কোনটা না হলে হতো না, কোনটা এইভাবে হলে ভালো হতো, সার্বিক বিষয়গুলো। জি, এখানে আসলে মার্কেটের অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। একেকজনের পার্সপেক্টিভ একেক রকম হবে, একেকজনের ওপিনিয়ন একেক রকম হবে। যে কারণে আমি আসলে সাধুবাদ জানাই এসএসসি কে যে উনারা খসড়াটা করার আগে আমাদের ডিবি এর সাথে বসেছে এবং আরো কিছু স্টেক হোল্ডার্স এর সাথে বসে ওনাদের অবজারভেশন নিয়েই ওনারা খসড়াটা তৈরি করেছে। এবং সেকেন্ড, এখন এই মুহূর্তে ওনারা কিন্তু আপনার আমার এবং রিটেল ইনভেস্টর্স বলেন সবারই মতামত নেয়ার জন্যই কিন্তু ওনারা খসড়াটা দিয়েছে। এটা কিন্তু কোনো ফাইনাল রুল নয়। তো আমার পার্সপেক্টিভ থেকে বা আমার ওপিনিয়ন যদি বলেন, তাহলে আসলে আমার কিছু অবজারভেশন ডেফিনিটলি আছে, যেটার কারণে যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মার্কেট একটা ইম্প্যাক্ট দেখলাম। আসলে এখানে বলা হয়েছে মার্জিন রুলের ক্ষেত্রে ভালো কিছু জিনিস আছে। আমি ভালোগুলো দিয়ে শুরু করি। ভালোগুলো বলতে যেমন আপনার বলা হয়েছে যে এখানে একটি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করা হবে এখন মার্জিন রুলস এর জন্য। এটা আমার কাছে বেশ ইম্পর্টেন্ট মনে হয়েছে, বিকজ আমরা বিগত সময় দেখেছি এই মার্জিন রুলটাকে মার্জিন ফ্যাসিলিটিটাকে মিসইউজ করেছে, from both the brokerage end and from the client end ও মিসইউজ হয়েছে। তো একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকলে একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে। এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রুলস মনে হয়েছে। আরো অনেকগুলো রুলস আছে, ডিপে যাওয়া হবে না সময়ের স্বল্পতার কারণে। ওগুলো আমার কাছে বেশ যুগোপযোগী এবং মার্কেটের জন্য ভালো এবং মার্জিন যারা প্রোভাইড করে তাদের জন্য ভালো বলে আমি বিশ্বাস করি। কিন্তু যদি বিমা খাতে আসি, যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আসলে বিমা খাতে যদি আপনি দেখেন, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে 43 লিস্টেড কোম্পানি আছে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 16টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এখন মানে কোম্পানি হিসেবে সবচেয়ে বড় সেক্টর বলা যায় লাইফ আর নন লাইফ মিলিয়ে। টেক্সটাইলস সবচেয়ে বড়, 58টার মতো লিস্টেড আছে। হ্যাঁ, এখানেও 58। জি, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখে এসেছি যে আমাদের যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তারা যখন থেকে লিস্টেড হয়েছে এখন পর্যন্ত ওরা কিন্তু সবসময় একটা স্টেবল ডিভিডেন্ড দিয়ে গিয়েছে এবং অনেকে 30%, 35% পর্যন্ত আপনার ক্যাশ ডিভিডেন্ডও ডিসবার্স করেছে, বোনাসও দিয়েছে। এবং আপনি দেখেন এই সেক্টরেরই হাইয়েস্ট কোম্পানি এ ক্যাটাগরিতে আছে, অলমোস্ট আমি কালকে হিসেব করছিলাম, অ্যারাউন্ড 91%।
আচ্ছা, এবং আচ্ছা। ডিভিডেন্ড পেইং হচ্ছে অলমোস্ট 97 to 98% কোম্পানিজ ডিভিডেন্ড দেয়। তো আমি একটু অবাক হয়েছি যে ওনারা এখানে কিছুটা রেস্ট্রিকটিভ মেজার্স এই খসড়াতে আছে। আমি বিশ্বাস করি ওনারা আগামীতে এটাকে কনসিডার করবে। কারণ এই সেক্টরেরই কোম্পানিগুলো ভালো, যে কারণে আমরা দেখেছি গত ৩-৪ মাস এই সেক্টরের উপরে মানুষের আস্থা এসেছে। বিনিয়োগকারী এবং ইভেন ডে ট্রেডার্স বলেন, শর্ট টার্ম ট্রেডার্স, তারাও এখানে ইনভলভড হয়েছে এবং একটা মুভমেন্ট আমরা এই সেক্টরে দেখতে পেয়েছি। কারণ এটা কনফিডেন্সের বিষয়। আপনি যদি টেক্সটাইলস খাতে দেখেন, 58 কোম্পানির মধ্যে এই ক্যাটেগরিতে আছে মাত্র 24 টা। আচ্ছা। সরি, 24%, হুম, which is 14-15 টা হবে। ফার্মাসিউটিক্যালস একটু ভালো আছে। 34 টা কোম্পানির মধ্যে 56%, মানে 17-18 টা হচ্ছে আপনার এ ক্যাটেগরি। এবং ইঞ্জিনিয়ারিং যদি দেখেন, 41 টা কোম্পানির মধ্যে মাত্র 50% কোম্পানি ডিভিডেন্ড দেয়। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে 0.25, 0.5% ডিভিডেন্ড দেওয়া অনেক কোম্পানি আছে। তাহলে আমি যদি আসলে কম্পেয়ার করি, এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা ইজ আ ভেরি গুড সেক্টর। এখানে ওনারা ঠিক আছে, ওনারা পিবি যদি এই 1 যে রেশিওটা বলেছে, হুম, হুম, এটা যদি হয় তাহলে সেটার ইম্প্যাক্টে আমরা দেখছি। কারণ নেট অ্যাসেট ভ্যালু মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স 30 থেকে 40 এর মধ্যে। কারণ হুম, হুম, ওরা তো যে ইনকামটা করে ওটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে পে আউট করে দিচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে কিছুটা কনসিডারেশন এর প্রয়োজন আছে। হুম, যদি ওনারা মনে করেন, ডেফিনিটলি এসএসসি এখানে ওখানে অনেক বিজ্ঞ লোকজন আছেন, আমাদের কমিশনাররা আছেন, ওনারা এই মার্কেট সম্পর্কে জানেন। ওনারা পিবি রেশিও হোক কিংবা পি রেশিও, যেটা ওনারা ভালো মনে করেন করুক, কিন্তু আরেকটু ফ্লেক্সিবিলিটি এই সেক্টর নিয়ে আসা উচিত। কারণ এই সেক্টরের উপরে জনগণের, সরি ইনভেস্টরদের, নট জনগণ, ইনভেস্টরদের কনফিডেন্স আসে। এবার আসুন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। আমি তো একটু লাইফ জানতে চাই, ইন্স্যুরেন্স, ন্যাভের কথা বলছিলেন, তো ন্যাভটা তো আসলে প্রোডাক্টিভ যে খাতগুলো সেটার সাথে বেশি যায় আসলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ন্যাভের কথা বলা হচ্ছে, ন্যাভের ৩ গুণ, আর এখানে ১ গুণ আসলে। তো একটি সেক্টরকে আসলে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে কেন? মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? নাকি সবাইকে আসলে সমান সুযোগ দেওয়া উচিত? কেন কেনর উত্তর আসলে আমাদের এসএসসি দিতে পারবেন। ওনার রেগুলেটরি বোর্ড ওনারা করেছেন। ওই জন্যই আমি আমার পক্ষ থেকে বলেছি যে এটা ইন্স্যুরেন্স, যেমন আপনি নন ব্যাংকিং যেটাকে বলি আমরা, ওখানেও কিন্তু 1:3 অ্যালাউ করা হয়েছে। তো নন ব্যাংকিং কিন্তু মানুষ 10, 12, 15 টাকায় শেয়ার কিনে আজকে 2 টাকাতেও পাচ্ছে না। দ্যাট ইজ আ ডিফারেন্ট মেকানিজম বিকজ অফ দি ইন্টারনাল করাপশন। অনেকগুলো কোম্পানি বন্ধের পথে। তো ইন্স্যুরেন্সে এখন পর্যন্ত জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এরকম ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি। আগামীতে কি হবে তো জানি না। এই এখন বিষয়ে যদি কেউ আসতে চায়, ইড্রাই বলছে, বীমা নিয়ন্ত্রক সংস্থা ইড্রা বলছে যে ৩২টা কোম্পানি কিন্তু ঝুঁকিপূর্ণ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, ওই জায়গায় আমি আসি। এখানে আপনার ইডরা বলছে ৩২ টা কোম্পানি ঝুঁকিপূর্ণ। আপনাকে বীমা কোম্পানি, জি। লাইফ এবং জেনারেল এর মধ্যে ডিফারেনশিয়েট করতে হবে। আমাদের আচ্ছা, যে আচ্ছা। ১৬ টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিস্টেড আছে, ওগুলোর বেশিরভাগই আসলে, বেশিরভাগ না, বেশ কয়েকটারই আপনার প্রবলেম হয়েছে, যাদের হুম, হুম, একদম করাপশন এর কারণে লুটপাট হয়ে গেছে এবং কোম্পানির অবস্থা খুব খারাপ। কিন্তু সেখানে ভালো কোম্পানিও আছে, যেমন আমাদের ন্যাশনাল লাইফ, যেমন আমাদের ডেল্টা লাইফ। তো আমার মনে হয় পিবি যে যে রুলটা করেছে ন্যাভের উপর বেস করে, ওটা লাইফ ইন্সুরেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য ডেফিনিটলি হতে পারে। কারণ লাইফ ইন্সুরেন্স তো ওভাবে করে ইপিএস হুম, হুম, ক্যালকুলেট করে ডিক্লেয়ার করা হয় না। লাইফ ইন্সুরেন্স এর স্ট্রেংথ এর বেসিস হচ্ছে আপনার লাইফ ফান্ড এবং পরবর্তীতে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। হুম, ওই হুম। ক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্লিকেবল। কিন্তু তারপর আমি লাইফ ইন্সুরেন্স এর ক্ষেত্রেও সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আমি দেখলাম বলা হয়েছে যে 1:0.25। জি। এটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা রেস্ট্রিকটিভ। হুম, হুম, আলটিমেটলি আমার যেটা মনে হয়, অবভিয়াসলি রেগুলেটরি অথরিটি রুলস করবেন, কিন্তু কিছুটা ফ্লেক্সিবিলিটি যদি ব্রোকারেজ হাউস গুলোকে দেওয়া হয় বা যারা মার্জিন প্রোভাইড করবেন তাদেরকে যদি কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, সেক্ষেত্রেও মার্কেটের পরিধি বাড়তে সাহায্য হবে। তারপরেও সবকিছু মিলিয়ে আমি ডেফিনেটলি ওয়েলকাম করি যে লাস্টে যে রেস্ট্রিকটিভ মার্জিন রুল ছিল, চলে আসছিল, ওখান থেকে বেরিয়ে কিছুটা যুগোপযোগী করা হয়েছে। তো এই যে আমি যে ওপিনিয়ন গুলো বলেছি, এগুলোকে আমার মনে হয় কনসিডার করা যেতে পারে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে পি রেশিও ৩০ নির্ধারণ করা হয়েছে। আগে যেটা ছিল ৪০। গত কমিশনের আমলে কিন্তু আমরা দেখলাম যে ৪০ থেকে নামিয়ে ৩০-এ করা হয়েছে। তো জি। বলা হচ্ছিল যে বাজারকে বড় করতে হবে, বাজার বান্ধব মার্জিন রুল হবে। তো ৩০টা কি আসলে বাজার চাচ্ছিল কিনা? বাজার কি ৪০ চাচ্ছিল কিনা? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কোনটা হলে ভালো হতো? এখনো তো সুযোগ আছে। এটা নিয়ে আসলে আমি যেটা বলতে চাই, আসলে আমরা তো এটাকে বলি, শব্দটাই হচ্ছে পুঁজি বাজার।
পুঁজিবাজার, জি। পুঁজিবাজার মানে তো আপনি, আমি, আপনার, আমার পুঁজি ইনভেস্ট করব। মানে পুঁজি ইনভেস্ট করব না। মানে আমাদের পুঁজিটা এখানে আমরা খাটাবো অ্যান্ড উইল গেট রিটার্ন আউট অফ ইট। তো সেক্ষেত্রে আসলে মার্জিন রুল বেসড মার্কেট হওয়া উচিত না। যারা ব্যবসা বোঝেন, যারা মার্কেট খুব ভালো বোঝেন, তাদেরই আসলে মার্জিনটা অ্যাক্সেস করা উচিত। কারণ আমরা বিগত সময়ে দেখে এসেছি অনেকে বুঝে না বুঝে আপনার মার্জিন নিয়েছে এবং দিন শেষে যখন মার্কেট কারেকশন এ যায় বা কোনো স্টক কারেকশন এ যায় তারা দেউলিয়া হয়ে গেছে। ফোর্স সেল এর আন্ডারে পড়েছে। যখন ফোর্স সেল হয় তখন কিন্তু আবার খুব দ্রুত বেগে আপনার মার্কেট এবং ওই স্টকটা পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলব যে P30 এটা আমার কাছে মনে হয় দিস ইজ গুড। এটা নিয়ে আমার তেমন কোনো অবজারভেশন নেই। নিশ্চয়ই ওনারা এটা নিয়ে এনালাইসিস করেছেন, করে এটাতে এসেছেন। আচ্ছা। আবার ওই যে যেটা আপনি বললেন যে যদি প্রাইস আর্নিং রেশিও 30 যদি A, B ক্যাটেগরির অন্যান্য সেক্টরের হতে পারে। যেহেতু ইন্সুরেন্স কন্টিনিউয়াসলি বিগত অনেক বছর ধরে লিস্টেড হওয়ার পরে মেজরিটি ইন্সুরেন্স ভালো, ভালো আর্নিংস এবং পে আউট দিয়ে আসছে ডিভিডেন্ড আকারে। ওদের ক্ষেত্রেও হয় এই যেটা পি রেশিও করেছে 30 ফর এ এন্ড বি ক্যাটাগরি ফর আদার স্টকস ওটা করা যেতে পারে, অথবা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে জিনিসটা করা হয়েছে ওই ফ্যাসিলিটিটা দেয়া গেলে আমার মনে হয় মার্কেট, এই সেক্টর এবং বিনিয়োগকারীদের জন্য এটি একটি পজিটিভ দিক হবে। আচ্ছা। নতুন খসড়াতে বলা হচ্ছে যে সর্বশেষ যে অ্যানুয়াল রিপোর্ট সেটার অনুযায়ী আসলে পি রেশিও নির্ধারণ করা হবে। ধরলাম বছর শেষে 2 টাকা ইপিএস আসলো, এখন Q1 Q2 Q3-তে দেখা গেল যে ইপিএস কমে গেল অথবা নেগেটিভ হয়ে গেল, তাহলে যে বছর শেষের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী যে পি নির্ধারণ করা হচ্ছে সেটা কতটা যৌক্তিক হবে, এখানে ট্রেইলিং বেসিসে করা যেত কিনা? আম যেটা হ্যাঁ, আগের কমিশন যে মার্জিন রুলটা করেছিল ওটা ট্রেইলিং পি ছিল। জি। আমার কাছে ওইটা বেশ ইনোভেটিভ মনে হয়েছিল তখন। আসলে যে কারণে এই যে অডিটেড অ্যাকাউন্টস আমি যেটা মনে করি এসইসি কনসিডার করেছে, সেটা হচ্ছে আমরা এই মার্কেটে আসলে আমরা বিনিয়োগকারীরা অনেক সময় দেখে এসেছি আমরা এই অ্যাকাউন্টস গুলোর উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আমরা অনেক ব্যাংকের অ্যাকাউন্টস দেখে ইনভেস্ট করেছিলাম। সেই ব্যাংকগুলো এখন ট্রেডই বন্ধ হয়ে গেছে দেউলিয়া হয়ে। তো এরকম প্রত্যেক সেক্টরে হয়েছে। আমরা অ্যাকাউন্টস দেখে ইনভেস্ট করি। পরে দেখা যায় যে আসলে অ্যাকাউন্টসটা কুকড আপ। এটা নিয়ে এসএসসি বিভিন্ন সময় সব কমিশনই এর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। তো আমার মনে হয় আমি ঠিক জানি না ওনারা কেন এটাতে গিয়েছে। হতে পারে যে যেহেতু আপনার Q1, Q2, Q3 এর আনঅডিটেড স্টেটমেন্টস দেয়া হয়। তো অনেক সময় আমরা খেয়াল করেছি যে হয়তো ম্যানিপুলেশন হয়। আচ্ছা। একটা কোয়ার্টারে আপনার নেগেটিভ ইপিএস দিয়ে হঠাৎ করে পরের কোয়ার্টারে আনঅডিটেড স্টেটমেন্টস এ দেখালো তার ইপিএস বেড়ে গিয়েছে। সেখানে অনেক সময় ম্যানিপুলেশনস হয়। এই ম্যানিপুলেশনটা অংশ যাতে মার্জিনের ফান্ড না হয়, আমার মনে হয় এই কারণেই এসএসসি এই জিনিসটা দিয়েছে। এই বিষয়ে আমার তেমন কোনো অবজারভেশন নেই। দুইটাই করা যেতে পারে। ট্রেইলিং পি হলেও আমি এতে কোনো ক্ষতি দেখি না এবং আপনার যদি অডিটেড স্টেটমেন্টের উপরে দেয় তাতেও আমি কোনো ক্ষতি আচ্ছা। দেখি না। তো আমরা সেটা প্রত্যাশা করব নতুন যে প্রস্তাবিত খসড়া মার্জিন রুল সেটি যে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সেখানে মতামত জানানোর জন্য, তো সেই 2 সপ্তাহের মধ্যে ভালো মতামত আসবে এবং পুঁজিবাজার বান্ধব একটা মার্জিন রুল আমরা পাবো, সেই প্রত্যাশা আমরা করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শককে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।